সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে 14 দলে আবারও ভাঙনের সুর। 14 দলকে পুনর্গঠন এবং সক্রিয় করার জন্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে 14 দলের নেতাদের মান অভিমান ভাঙানোর জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। গণভবনে অনুষ্ঠিত বৈঠকে 14 দলের বিভিন্ন নেতারা আবেগঘন কথাবার্তা বলেন, হতাশার কথা বলেন। তাদেরকে কিভাবে অবজ্ঞা অবহেলা করা হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন। বিশেষ করে নির্বাচনে 14 দলকে উপেক্ষার বিষয়টি সামনে চলে আসে। প্রিয় দর্শক, তাহলে কি এবার 14 দল আসলেই ভেঙে যাচ্ছে? বিপদে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ? এ বিষয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেছেন, দুর্নীতি লুটপাটের কারণে ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগে কোনো উচ্ছ্বাস নেই। জানাবো, 2024-25 অর্থবছরের বাজেটকে ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এদিকে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 10:15টার দিকে ঢাকা ত্যাগ করেছেন তিনি। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে 10 জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দেব, আওয়ামী লীগ নেতাদের পড়াশোনা করতে বলেন শেখ সেলিম। ভোগের নয়, ত্যাগের রাজনীতি করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এজন্য তাদের পড়াশোনা করারও পরামর্শ দিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ট্র্যাজেডি বন্ধ হবে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অটুট সমর্থনে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিন ভূখণ্ডে উদ্বুদ্ধ ভয়াবহ ট্র্যাজেডি বন্ধ হবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেলকে উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 14 দলে ভাঙনের সুর। 14 দলকে পুনর্গঠন এবং সক্রিয় করার জন্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে 14 দলের নেতাদের মান অভিমান ভাঙানোর জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। গণভবনে অনুষ্ঠিত 14 দলের বিভিন্ন নেতারা আবেগঘন কথাবার্তা বলেন, হতাশার কথা বলেন। তাদেরকে কিভাবে অবজ্ঞা অবহেলা করা হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন। বিশেষ করে নির্বাচনে 14 দলকে উপেক্ষার বিষয়টি সামনে চলে আসে। প্রধানমন্ত্রী অবশ্য ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শুনেছিলেন। এরপর তিনি 14 দলকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেন। এরপরই 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে 14 দলের নেতৃত্বের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারা বিভিন্ন বিষয়ে ধীরে ধীরে কর্মসূচি পালনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেন। কিন্তু এরই মধ্যে গতকাল বাজেটের পর 14 দলের মধ্যে ভাঙনের সুর লক্ষ্য করা যাচ্ছে। 14 দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। রাশেদ খান মেনন এই বাজেটকে জনগণের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এর ফলে দুর্নীতিবাজ কালো টাকার মালিকরা সুবিধা পাবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। একই রকম অবস্থান গ্রহণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এর সভাপতি হাসানুল হক ইনু, তিনিও এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেছেন। অতীতের কোনো সময় আওয়ামী লীগের শরিকরা বাজেট নিয়ে সরাসরি ভিন্নমত পোষণ করেনি। বাজেট নিয়ে তাদের ভিন্নমত তারা জোটের ফোরামে আলোচনা করেছেন এবং সেই অনুযায়ী আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন। কিন্তু এবার সম্পূর্ণ চিত্রটা ভিন্ন। বাজেটের পরপরই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু মুখ খুলেছেন। তারা সরকারের কঠোর সমালোচনা করেছেন। এই প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে তাহলে কি 14 দল ভাঙতে বসেছে? একটি জোটের মধ্যে শরিকরা সরাসরি কি সরকারের অবস্থান বা প্রধান দলের অবস্থানের সমালোচনা করতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বাজেট নিয়ে সমালোচনার সঙ্গে 14 দলের ভাঙনের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব অর্থনৈতিক কৌশল এবং নীতি রয়েছে। ওয়ার্কার্স পার্টির একটি অর্থনৈতিক অবস্থান আছে। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে করেছেন বাজেট সঠিক হয়নি। অন্যদিকে জাসদ বাজেটকে ইতিবাচকভাবে দেখছে না। সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা। কিন্তু 14 দলীয় জোট একটি আদর্শিক জোট। এই জোটের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত রয়েছে।
কাজেই আদর্শিক জোট সামান্য ভুল বুঝাবুঝি থেকে ভেঙে যাবে এমনটা মনে করেন না কোনো রাজনৈতিক বিশ্লেষক। তবে যেহেতু জাসদ, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি সরকারে নেই, কাজেই তাদের স্বাধীন অবস্থান রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, 14 দলের শরিক সবাই নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এবং সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী যারা যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সেই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, অবস্থান গ্রহণ করতে পারবেন না। সেটা করলে তাদের ফ্লোর ক্রসিং হিসেবে বিবেচিত হবে। কাজেই 14 দলের শরিকরা যদি শেষ পর্যন্ত জাতীয় সংসদে বাজেটের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, সেক্ষেত্রে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীন সত্তা, যে কোনো বিষয়ে তাদের মতামত দেওয়ার অধিকার রয়েছে। তবে শেষ পর্যন্ত জাতীয় সংসদে তারা বাজেটের পক্ষে অবস্থান নেবেন বলে আওয়ামী লীগের নেতারা আশা প্রকাশ করেছেন। লুটপাটের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও তাদের উচ্ছ্বাস নেই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেছেন, দুর্নীতি লুটপাটের কারণে ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগে কোনো উচ্ছ্বাস নেই। বিকেলে বরিশাল নগরের আমতলা এলাকায় লায়লা কমিউনিটি হলে বরিশাল মহানগর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তাদের সঙ্গে দেশবাসী নেই, তারা এখন খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে দেশবাসী নেই, জনগণ এখন তারেক জিয়া এবং খালেদা জিয়ার সঙ্গে আছেন, তাই তাদের ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের স্বার্থে স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে ক্ষমতার লোভে শেখ হাসিনার মতো আপোষ করেননি। সবাই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সরকার এবার 5 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। বেনজির যেভাবে দেশ থেকে বের হয়ে গেছে, শেখ হাসিনাও হাওয়া হয়ে যাবে। নেতাকর্মীরা একটু অপেক্ষা করেন, মনোবল ভাঙবেন না। আমরাও আপনাদের মতো অন্যায়, অত্যাচার, জেল জুলুম, নির্যাতনের বহু শিকার হয়েছে। আমরা তো বিরোধী দল, আমরা তো বেনজিরকে ধাওয়া করিনি। তাহলে এত ক্ষমতাধর ব্যক্তি হয়েও কেন পালিয়ে যায়? সবার শেষে বিগত সময় এক দফা আন্দোলনে ক্ষমতাসীন দলের নির্যাতন এবং কারাভোগকারী নেতাকর্মীদের খোঁজখবর নেন কেন্দ্রীয় নেতারা, পাশাপাশি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহ করার বাজেট, নুরুল হক নূর। 2024-25 অর্থ বছরের বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহ করার বাজেট বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বেনজির, আজিজ সহ দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়া এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখা। বিক্ষোভ শুরুর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। পরে মিছিল নিয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক ও নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এসে শেষ হয়। সরকারের লুটপাটের পৃষ্ঠপোষকতা করেছে উল্লেখ করে গণবিক্ষোভে নুরুল হক নূর বলেন, এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, বাজেট অনুযায়ী বৈধ আয় কর দিতে হবে 30%, আর লুটপাট ও ব্যাংক ডাকাতের মাধ্যমে অর্জিত অবৈধ আয় কর দিতে হবে 15%। সংবিধানের 20 নম্বরের অনুচ্ছেদে উল্লেখ আছে, অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিবিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর সরকারের জবাবদিহি না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতে হলেও ঘুষ দিতে হয়। নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 10:15টার দিকে ঢাকা ত্যাগ করেছেন তিনি। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে 10ই জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। আগামী 9 জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ করবার কথা রয়েছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন এবং ইন্ডিয়া জোট 233টি আসন জিতেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ট্র্যাজেডি বন্ধ হবে, দাবি ইরানের। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অটুট সমর্থনে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ভূখণ্ডে উদ্বুদ্ধ ভয়াবহ ট্র্যাজেডি বন্ধ হবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেলকে উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। নাসের কানানি বলেন, গাজা থেকে বারবার যে সহিংসতার রিপোর্টগুলো দেখা যাচ্ছে, সেখানে দুর্ভোগে এখনো লাখো লাখো নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের জন্য একমাত্র
বাস্তবতা। এই ভয়ঙ্কর অবস্থার সংবাদ অবশ্যই স্বাধীনভাবে তদন্ত করা উচিত, যেটি আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশে সঙ্গে সামঞ্জস্য রেখে। তিনি বলেছেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে বর্ণবাদী ইসরায়েল বর্বরতা এবং নির্বিচারে হত্যার বিষয়ে বিশ্বের প্রত্যেকের কাছে স্পষ্ট। অবশ্যই এটি চরম হতাশাজনক এবং মারাত্মক অপরাধ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেদনাদায়ক ট্র্যাজেডি এবং বেপরোয়া নৃশংসতার সহিংসতা চালানো হচ্ছে। শুধু তাদের সমর্থন বন্ধ হলে এই সংঘাতের অবসান ঘটতে পারে। এর আগে শুক্রবার তেহরানে জুমার খুতবায় আল-আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরও বলেন, ফিলিস্তিনের আল-আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারাল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরাও বলেছেন, ইহুদিবাদ এবং জয়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে।